আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। জিটিওকে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী কোনো সহিংসতা নেই। মির্জা ফখরুল দেশে ফিরেই জানাবেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনক্ষণ। যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে সালাউদ্দিন। ফ্যাসিস্ট প্রীতির ফল, বাংলাদেশের ক্রিকেটে শেষ হচ্ছে সাকিব অধ্যায়। জামাত ক্ষমতায় গেলে শালীনতার মধ্যে নাচতে পারবে নারীরা। কক্সবাজারে ছাত্রলীগ নেতার হাতে জামাত নেতা খুন। রাষ্ট্র আজ সেগলবন্দি, মুক্তি নেই মৃত্যুশয্যাতেও, নীলা ইসরাফিল। আওয়ামী লীগের লুটপাট, ৩৪ বছরে প্রথমবার লোকসানের খাতায় ব্যাংক খাত। ডিবি হারুনকে দেখা গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। রেড নোটিসের গতি নেই, ভারতের বিপক্ষে আর খেলা উচিত নয়। গাজায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাবের সম্মতির মধ্যেই একদিনে ৫০ ফিলিস্তিনিকে হত্যা। আরো এক দেশের সরকার পতন ঘটালো জেনজি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ নাকচ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্ল্যাটফর্ম জেটিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী কোনো সহিংসতা নেই। অভিযোগগুলোকে ভুল তথ্য আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বর্তমানে ভারতের বিশেষত্বগুলোর একটি হলো ভুয়া খবর। গণ অভ্যুত্থানের মুখে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হন। এ বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, জনগণের অনুরোধের মুখে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন। গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিএনপি নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠকের পর জোরাল হয় তার দেশে ফেরার আলোচনা। সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে ফিরতে পারেন দলের পক্ষ থেকে এমন আভাস দেওয়া হলেও এখনো চূড়ান্ত হয়নি দিনক্ষণ। কিন্তু নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন সেই দিনক্ষণের। এবার সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সংবাদ সম্মেলন করে দিনক্ষণ জানাবেন। যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক এই তথ্য জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেন, যুক্তরাষ্ট্র সফর শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর চূড়ান্ত হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের সূচি। তিনি বলেন, আমাদের মহাসচিব যুক্তরাষ্ট্র থেকে ফিরলে তার কাছে অনেক বার্তা থাকবে। তিনি যে সংবাদ সম্মেলন করবেন তার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কবে দেশে ফিরবেন সেই তারিখ জানতে পারবেন। যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র উত্তরণে যারা বাধা সৃষ্টি করবে জনগণই তাদেরকে প্রতিহত করবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে মহান স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের অভ্যন্তরে একটি বিশেষ মহল ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে দৃশ্যমান ষড়যন্ত্র করছে, যাতে ইন্ধন দিচ্ছে আন্তর্জাতিক কিছু মহল। তবে অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। জনগণ এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে প্রতিহত করবে। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবারও বিতর্কের সৃষ্টি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে সাকিব লেখেন, শুভ জন্মদিন আপা। সাকিবের এই ফ্যাসিস্ট প্রীতিকে কেন্দ্র করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। দুজনের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট রীতিমতো ভার্চুয়াল যুদ্ধে রূপ নেয়, যার শুরু হয় রোববার রাতে সাকিবের একটি পোস্টকে কেন্দ্র করে। এই ভার্চুয়াল যুদ্ধের সর্বশেষ পরিণতি যা দাঁড়াচ্ছে তা হলো সাকিব আর বাংলাদেশের হয়ে খেলতে পারবে না। এজন্য ব্যবস্থা নিতে দেশে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ক্রীড়া উপদেষ্টা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা শুধুমাত্র নারীদের সামনে নাচতে পারবে বলে মন্তব্য করেছেন দলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি একথা বলেন।
কবির আহমেদ বলেন, জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রতিষ্ঠা করবে। সেক্ষেত্রে বিদ্যমান আইন আর প্রযোজ্য থাকবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নাগরিকরা বর্তমান আইনের চেয়ে বেশি অধিকার ভোগ করবে। তিনি উদাহরণ টেনে বলেন, নারীরা তাদের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারবে। শরিয়া যে পর্দার কথা বলে সেটাই তারা পালন করবে। তবে ক্ষমতায় গেলে নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করা হবে না। কেউ স্বেচ্ছায় চাইলে বোরকা পরবে, না পরলে শাস্তির মুখোমুখি হতে হবে না। কক্সবাজারে আমজাদ হোসেন নামে এক জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাফি। সোমবার রাত 8টার দিকে সদর উপজেলার চৌফলটন্দ ইউনিয়নের নতুন মহাল বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। আমজাদ হত্যার প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। নিহত জামায়াত নেতা কোরআনের হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ওই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে এবং কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ভাই। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর আগে হাসপাতালের বেডে তাকে হাতকড়া পরানো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল। মঙ্গলবার ভোরে এক ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লেখেন, আজকের এই ভয়ঙ্কর ছবি একজন মৃত্যু পথযাত্রী সাবেক মন্ত্রীর হাতে হাতকড়া। এটাই আমাদের রাষ্ট্রের আসল চেহারা। এখনো মানুষ মরতে মরতেও শিকলবন্দি, এখানে মৃত্যুশয্যাতেও মুক্তি নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত নজিরবিহীন লুটপাটের প্রভাব এখন ভয়াবহভাবে পড়ছে ব্যাংক খাতে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের মার্চ প্রান্তিকে ব্যাংক খাত গড় হিসাবে লোকসানে গেছে, যা 1990 সালের পর 34 বছরে প্রথম। তথ্য অনুযায়ী এ সময় সম্পদ থেকে লোকসান হয়েছে 0.18% এবং মূলধন থেকে লোকসান হয়েছে 3.99%। অথচ 2024 সালের ডিসেম্বরে ব্যাংকগুলো গড়ে লাভজনক অবস্থায় ছিল। বিশ্লেষকদের মতে, বিগত সরকার অবৈধভাবে প্রায় 5 লাখ কোটি টাকা ব্যাংক থেকে সরিয়ে নেয়। এত বড় অংশ বিদেশে পাচার হয়েছে, বাকিগুলো খেলাপি ঋণের খাতায় জমা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের শাসন শেষে খেলাপি ঋণ ছিল 1.82 লাখ কোটি টাকা, যা এখন বেড়ে 5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিধি বহির্ভূত ঋণ বিতরণ, আয়যোগ্য সম্পদ হ্রাস ও ব্যয় বৃদ্ধি লোকসানের মূল কারণ। জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ফ্যাসিস্টদের অন্য দোসরদের মতো দেশ ত্যাগ করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার হানুর রশিদও। তিনি আমেরিকার টেক্সাসে উডল্যান্ড শহরে বসবাস করছেন বলে খবর পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, হারুন দেশের অর্থ লুটপাট করে সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন। অস্ট্রেলিয়া প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল তার ফেসবুক পোস্টে তথ্য দিয়ে লিখেছেন, ডিবি হারুনকে টেক্সাসের উডল্যান্ডে দেখা গেছে। আমেরিকায় প্রবাসীরা সজাগ থাকুন, দেখার সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। গত 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে 2024 সালের সেপ্টেম্বরের শেষের দিকে তিনি পুলিশের নজর এড়িয়ে দেশ ছেড়ে যান। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের 25 জন প্রভাবশালী নেতা ও তাদের স্বজনদের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। তবে গত 1 বছরে মাত্র 4 জনের বিষয়ে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। সাবেক আইজিপি বেনজির আহমেদ, আরিফ সরকার, মহসিন মিয়া ও আওলাদ হোসেন, যাদের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন ঝুলে আছে তাদের মধ্যে রয়েছেন হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, হাসান মাহমুদ, জাহাঙ্গীর নানক, মহিবুল নওফেল, শেখ ফজলে নূর তাপস সহ একাধিক সাবেক মন্ত্রী, এমপি। অভিযোগে মানবতা বিরোধী অপরাধ, গুম, খুন ও দুর্নীতির প্রমাণ যুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলা বিচারাধীন। দুদক দুর্নীতির অভিযোগে রেড নোটিশ চেয়ে চিঠি দিয়েছে। বর্তমানে ইন্টারপোলে এসব আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। তবে ম্যাচের পর বিতর্ক তৈরি হয় যখন ভারতীয় দল ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানায়। দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পুরস্কার বিতরণের সময় এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। তারা অন্য কারো কাছ থেকে পুরস্কার নিতে চায়। এতে ট্রফি ও ব্যক্তিগত মেডেল বিতরণ প্রক্রিয়া ভেস্তে যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটসম্যান কামরান আকমল। তিনি বলেন, ভারতের মতো হঠকারী দলের বিরুদ্ধে খেলার দরকার নেই। পিসিবির উচিত ঘোষণা দেওয়া যে আর ভারতের বিপক্ষে খেলবে না। দেখা যাক এরপর আইসিসি কি করে। আকমলের অভিযোগ, বিসিসিআই এর প্রভাবের কারণে আইসিসি নিরপেক্ষ থাকতে পারছে না। তার মতে, ভারত মাঠে জিতলেও এমন আচরণ ক্রিকেটকে হেয় করছে।
যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্মতির মধ্যে অবরুদ্ধ গাজায় একদিনে অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ভূখণ্ডটিতে প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৬৬,০৫৫ জনে পৌঁছেছে। সোমবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্য জানিয়েছে খবর আনাদোলু এজেন্সির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬,০৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের বিদ্যুৎ ও পানি সংকটের প্রেক্ষিতে জেনারেশন জেড বা জেনজির বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজোলিনা। সোমবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এই ঘোষণা দেন। ভাষণে প্রেসিডেন্ট রাজোলিনা বলেন, সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছে। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তবে আমরা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি। বিক্ষোভের সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট বলেন, আমি রাগ, দুঃখ এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ সমস্যার কারণে যে কষ্ট হয়েছে তা বুঝি। আমি আহ্বান শুনেছি, কষ্ট অনুভব করেছি, দৈনন্দিন জীবনের ওপর প্রভাব বুঝেছি। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।